একটি ছেলে, বয়স 17-18, কিন্তু দেখলে মনে হয় আরও কম, কারণ তার চেহারাটা বেশ ছোটোখাটো। মহারাষ্ট্রের এক গ্রাম ডোঙ্গরপুর, সেখানেই সে থাকে। বাবা মা মারা গেছে, তাই মামার বাড়িতেই সে বড় হচ্ছে। কিন্তু সে গ্রাম মহারাষ্ট্রের আরও অনেক গ্রামের মতনই খুব গরিব, কারণ একদিকে মুঘলদের রাজত্ব, আর একদিকে বিজাপুরী সুলতান, এবং এই দুজনের মধ্যে দ্বৈরথ। ফলে মাঝখান থেকে সাফার করে নিরীহ গ্রামবাসীরা। এহেন অবস্থায় কিন্তু মামা আর সেই কিশোর ছেলেটিকে, যে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে, তাকে আর পুষতে রাজি নয়। তাই একদিন তাকে শুনতেই হলো, মামা তাকে বলছে, এবার তুমি নিজের পথ নিজে দেখো। কি করবে সেই সাদাসিধে ছেলেটি? আমি এখনকার কোনো কথা বলছি না, না এটা কোনো ব্রেকিং নিউজ বা কোনো খবরের ক্লিপিংস একেবারেই নয়। এই ঘটনা বুঝতেই পারছেন, একটা হিন্টস দিয়েছি। অর্থাৎ যখন মোগল শাসন একদিকে রয়েছে আর একদিকে বিজাপুরী সুলতান তিনি রাজত্ব করছেন। সুতরাং সেই সময় সেই ছেলেটি কি করলো? সেই ছেলেটি বাধ্য হলো, তাকে তো এক প্রকার গ্রাম থেকে বেরই করে দেওয়া হলো। কেউ তাকে বলল সুলতানের দলে যোগ দিতে, কেউ তাকে বলল মোগল সেনাবাহিনীতে যোগ দিতে। সেই গ্রামের প্রধানের মেয়ে কুঙ্কু তাকে বলেছিল, যদি যোগ দিতেই হয় তাহলে শিবাজির দলে যোগ দাও। শিবাজিও তখন তরুণ, 20-21 বছর বয়স। সমস্ত মহারাষ্ট্রটাতে সে অরাজকতা দূর করে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইছে। সাধারণভাবে তাকে বলা হতো ডাকাতের দল। তো কুঙ্কুর কথাতেই সেই কিশোর ছেলেটি রওনা দিল শিবাজির দলে যোগ দিতে। আর এটাই হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবকে নিয়ে লেখা প্রথম গল্প। হ্যাঁ, অনেকে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন, কারণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবকে নিয়ে যে 5টি কাহিনী লেখা হয়েছে, তার প্রথম কাহিনী হচ্ছে এই সদাশিবের আদি কাণ্ড। কদিন ধরেই ভাবছিলাম যে সদাশিব খুব পড়তে ইচ্ছে করছে, সদাশিবের গল্পগুলো অনেকদিন আগে পড়েছিলাম, আবার পড়তে ইচ্ছে করছে। তো সেই জন্য আবার খুলে পড়লাম, এবং এমন একটা লেখা, যে লেখা কিন্তু বারবার পড়া যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মানে বাংলা সাহিত্যে একের পর এক, মানে এরা তো পুরো রত্ন সম্ভার দিয়ে গেছেন। যাই হোক, তো সেই প্রথম কাহিনী হচ্ছে এই সদাশিবের আদিকাণ্ড। এইগুলো সবই কিন্তু ছোট ছোট গল্প, এবং আমি যে বইটা থেকে পড়েছি সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কিশোর সমগ্র। সেটা 4র্থ খণ্ড, এবং এই বইটা আমার বাড়িতে যখন কেনা হয়েছিল সেই সময় বইটার দাম ছিল 75 টাকা। এখন বইটির মুদ্রিত মূল্য হয়েছে 500 টাকা। তো এবং আনন্দ পাবলিশার্সের পাবলিকেশন, সুতরাং বুঝতেই পারছেন বইয়ের দাম এখন কোথায় গেছে। বইটির মধ্যে অনেকগুলি গল্প আছে, মোট 28টির মতন গল্প আছে। তার মধ্যে 5টি রয়েছে সদাশিবকে নিয়ে গল্প। তার মধ্যে প্রথমটা তো বললাম, সদাশিবের আদিকাণ্ড, যেখানে সদাশিব নিজের গ্রাম থেকে, হ্যাঁ সেই বাচ্চা ছেলেটি, যে সেই কিশোর ছেলেটি তো সদাশিব, যে নিজের গ্রাম থেকে বিতাড়িত হচ্ছে, এবং তারপরে সে একটা ঘটনার মধ্যে দিয়ে, সেটাই গল্প, যে সে শিবাজির দলে যোগ দিতে পারলো কি না, তো সেটাই হচ্ছে আদিকাণ্ড। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে সদাশিবের অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড মানে বুঝতে পারছেন একটা বেশ হইহই ব্যাপার থাকবে। অবশ্যই সদাশিবের হইহই কাণ্ডও আছে। যাই হোক, অগ্নিকাণ্ডটা আগে বলি। সেটা হচ্ছে যে বর্ষার প্রায় শেষ, এই সময় তোরনা দুর্গে শিবাজি এবং সপারিষদ সকলে অবস্থান করছেন। সেই সময় বিজাপুরী সুলতান তিনি নির্দেশ দিলেন যে সেই তোরনা দুর্গ অবরোধ করে শিবাজিকে বন্দি করতে হবে এবং দুর্গ দখল করতে হবে।
এবং যদি দখল না করা যায় মানে তাহলে উড়িয়ে দিতে হবে, তোপ দেখে উড়িয়ে দিতে হবে। তো এহেন অবস্থায় মাত্র 200-250 জন যেখানে শিবাজির কাছে সৈন্য রয়েছে দুর্গের মধ্যে, আর সেখানে প্রচুর মানে অনেক সৈন্য নিয়ে বিজাপুরি সৈন্য দলে সে অবরোধ করলো এবং তাদের সঙ্গে কামান আছে, গোলা বারুদ রয়েছে। তো সেখানে কীভাবে মানে বুদ্ধির আশ্রয় নিয়ে কীভাবে সেই বিপদ থেকে, ভয়ানক বিপদ থেকে শিবাজিকে মুক্তির আস্বাদ এনে দিল সদাশিব। আসলে এই 5টা কাহিনীর মধ্যে পড়তে গিয়ে বুঝতে পারি শিবাজি জীবনের মানে শিবাজি জীবনের যে বিশেষ বিশেষ ঘটনাগুলো সেগুলো লেখক তুলে এনেছেন। 5টা ঘটনায় সদাশিবকে দিয়ে বলা হচ্ছে মানে ঘটনার মূল কেন্দ্রীয় চরিত্র সদাশিব, কিন্তু শিবাজি কিন্তু পুরো কাহিনীর মধ্যে আষ্টে পৃষ্ঠে রয়েছেন। এবং শুধু তাই নয়, সেই সময়ের রাজনীতি, সেই সময়ের অর্থনীতি, সেই সময়ের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, মানবিক পরিবেশ, সেখানে মানুষ কীভাবে জীবনযাপন করত, তো এই সমস্তটাই কিন্তু সুন্দরভাবে লেখক তুলে এনেছেন। তো মানে তুলে এনেছেন মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখনীর সঙ্গে আমরা যারা পরিচিত আছি তারা তো জানি যে মানে ট্রেজার যাকে বলি, মানে বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার। কারণ আমার এই 5টা কাহিনী পড়তে পড়তে তারপরে তো মনে হয় যে উনি যদি আরও বোধহয় লিখতেন আমরা আরও জানতে পারতাম। আমি জানি না যে কেন 5টার পরে উনি আর লিখলেন না, উনি ভেবেছিলেন কি লিখবেন, তারপরে লিখে ওটা হয়নি না এই পর্যন্তই উনি ভেবেছিলেন, আমি জানি না। কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ডিটেকটিভ সাহিত্য বলুন, ব্যোমকেশ বা ঐতিহাসিক বলুন, আমি তো এই কাহিনীগুলো এখানে রয়েছে। আমি অ্যাকচুয়ালি জানি না যে সদাশিব সত্যিকারের চরিত্র কিনা, কিন্তু শিবাজি, শাহজি ভোসলে, শিবাজির বাবা, যার কথা এই তৃতীয় কাণ্ডটা ছিল সদাশিবের হৈ হৈ কাণ্ড। হ্যাঁ, তৃতীয় কাণ্ডটা হচ্ছে সদাশিবের দৌড়াদৌড়ি কাণ্ড। আমি দেখেই বললাম, সেই দৌড়াদৌড়ি কাণ্ডের মধ্যে কিন্তু শাহজি ভোসলের কথা রয়েছে। শাহজি ভোসলের কাছে দূত হিসেবে শিবাজি এই সদাশিবকে পাঠালেন, এবং কেন পাঠালেন, কিভাবে সেই বিপদসংকুল পথের মধ্যে দিয়ে শত্রুরা যেখানে প্রতি মুহূর্তে ওত পেতে রয়েছে সেখান দিয়ে কতটা বুদ্ধি খাটিয়ে কীভাবে সদাশিব পৌঁছতে পারলো এবং কী বার্তা সে নিয়ে গিয়েছিল, শাহজির কাছ থেকে কি প্রতিক্রিয়া এসেছিল, তো এই সমস্ত কিছু পাওয়া যায় সদাশিবের দৌড়াদৌড়ি কাণ্ডে। যেটা 3য় পর্ব ছিল এবং 3য় কাহিনী ছিল। আর তারপরেরটা হচ্ছে হৈ হৈ কাণ্ড। হৈ হৈ কাণ্ডতে সদাশিব আবার নিজের গ্রামে ফিরে আসে, ডোঙ্গরপুরে। তো সেই ডোঙ্গরপুরে যেখানে সে কুমকুকে রেগে গিয়েছিল ঠিক 1 বছর পরে, এবং এখানে একটা ছোট্ট মিষ্টি কিশোর প্রেমের গল্প রয়েছে। শুধু প্রেম নয়, তার মধ্যে এখানে অ্যাডভেঞ্চারেরও একটা দুর্গ দখলের কাহিনী রয়েছে, এবং বিনা রক্তপাতে শিবাজি কিভাবে সেই দুর্গটাকে দখল করলেন এবং সেখানে সদাশিবের বুদ্ধিমত্তার কি পরিচয় প্রকাশ পেল, কিভাবে সে ভয়ানক ডাকাত দলের মধ্যে পড়ে গিয়েছিল এবং সেই বিপদ থেকেও সে কিভাবে মুক্তি পেল, তো সেটাও এই সদাশিবের হৈ হৈ কাণ্ডে পাওয়া যায়। সত্যি মানে গল্পগুলো না সত্যি এক নিঃশ্বাসে পড়ে ফেলতে অসাধারণ লাগে, আর অসাধারণ বর্ণনা। মানে আমি যখন পড়ছি আমার মনে হয় যে কোনো পাঠক যখন পড়ছেন সে মনে হচ্ছে যে সেও সদাশিবের সঙ্গে কিন্তু ওই পাহাড়, উপত্যকা, রাতের যে জ্যোৎস্নার যে পথ, সেই রাস্তা দিয়ে সেও কিন্তু সে ঘোড়ায় চড়ে সে ওই পথ পাড়ি দিচ্ছে, সেও কোথাও ওই অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে এতটাই বাস্তব, মানে এতটাই লেখক প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন যে সেই বাস্তবটা যেন, সেই লেখাগুলো যেন বাস্তব আকারে চোখের সামনে ফুটে ওঠে। আর লাস্ট যেটা পাই সদাশিবের ক্ষেত্রে, তো এইখানে 4র্থ পর্বে সেই যে সদাশিবের হৈ হৈ কাণ্ডে সেখানে সে কুঙ্কুর সঙ্গে কি দেখা করতে পারলো আবার। তো এখানে বলে রাখছি জাস্ট একটা ছোট্ট হিন্স যে এখানে একটা ছোট্ট কিশোর প্রেমের কথা আছে, যেখানে প্রেমটাকে ঠিক ওইভাবে প্রেম হিসেবে তুলে ধরা নেই, কিন্তু একটা হালকা ছোঁয়া আছে। এবং এটাই তো লেখার জাদুকরি, যে তিনি প্রকটভাবে কিছুই বলছেন না, স্বাভাবিকভাবে এগিয়ে চলছে গল্প, এবং তার মধ্যেই যে
পাঠক যে মনের মধ্যে যে তার একটা আলাদা মিষ্টত্ব, প্রেমের যে মিষ্টত্ব কিশোর প্রেমে, সেটা পাঠক অনুভব করতে পারছেন। এবং লাস্ট গল্প সদাশিবের ঘোড়া ঘোড়া কাণ্ড, এটা হচ্ছে সেই সময় মহারাষ্ট্রে ঘোড়া মড়ক লেগেছে, প্রচুর ঘোড়া মারা গেছে। শিবাজি মহারাজের যেরকম প্রচুর ঘোড়া মারা গেছে, তেমনি অন্যান্য রাজা বাদশাদেরও ঘোড়া মারা গেছে। তো সেই সময় ঘোড়ার প্রয়োজন, নিজের দলকে শক্তিশালী করতে ঘোড়ার প্রয়োজন। তখন শিবাজির এক মামা ছিলেন চন্দ্রগড় দুর্গে, কিন্তু সেই মামার কাছে 2000 ঘোড়া আছে। কিন্তু সেই মামা বড় কিপ্টে, এবং ছোটবেলায় মানে মামা বেশ দূরদর্শী ছিলেন। মামা বুঝেছিলেন যে এই ভাগ্নে বেশ বড় হয়ে নাম করবে, এবং সে তখন শিবাজির মা জিজাবাইয়ের পায়ে হাত দিয়ে ছেলেকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল, শিবাজিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে তিনি কোনোভাবেই মামার সেই চন্দ্রগড়ে দখল নেবেন না বা সেখানে রক্তপাত ঘটাবেন না। কিন্তু মামার ওই ঘোড়াগুলো সেই দুর্দিনে যখন শিবাজি চাইতে যায়, মামা একেবারেই কোনো সাহায্য করেন না। সুতরাং শিবাজিকে তখন ওই ঘোড়াগুলো প্রয়োজন। এখানেও বুদ্ধিমত্তার সাহায্যে কিভাবে সেই ঘোড়া ঘোড়া কাণ্ড ঘটলো, সেই গল্পই বলে কিন্তু এই সদাশিবের ঘোড়া ঘোড়া এই কাণ্ড, এই গল্পটা দুর্দান্ত টান টান লেখা। এটাই বলবো যে শুধু ইতিহাসকে কাঠখোট্টাভাবে তুলে ধরা নয়, ঘটনার মধ্যে দিয়ে তুলে ধরা। এবং এই চতুর্থ, আমি জানি না এখন আলাদা, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না যে আলাদা করে সদাশিবের ওপর কোনো আলাদা করে বই এই মুহূর্তে আনন্দ পাবলিশার্সে আছে কিনা, সম্ভবত নেই। তবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে শরদিন্দু অবনিবাস আছে, তার চতুর্থ খণ্ডে কিন্তু 28টা গল্পের মধ্যে এই 5টি গল্পকে পাওয়া যাবে, এবং সত্যি অনবদ্য, চিরকালীন। সদাশিব আজও দুর্গম উপত্যকার মধ্যে দিয়ে চাঁদনি রাতে ঘোড়ায় চড়ে হেঁটে যায়, তার সঙ্গে হেঁটে যান পাঠকও। আর হাঁটবেন ততদিন যতদিন বাংলা সাহিত্য থাকবে, ততদিনই শরদিন্দু থাকবেন, ততদিনই শরদিন্দুর সৃষ্টি সদাশিব থাকবেন। ভালো থাকবেন, অনেক বই পড়বেন, আর কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।